সুধী দর্শক, আর টিভি আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষরগুলো আমাদের বর্ণমালা, রক্তে ধোয়া। 52-এর ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি যে আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার সম্মানে সম্মানিত। এর পেছনে আছে আমাদের যে সমস্ত বীর শহীদদের ত্যাগ। এই ফেব্রুয়ারি মাসে তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমাদের বর্ণমালাগুলো এক একটা সৈনিক, আমাদের অক্ষরগুলো এক একটা সেনাবাহিনী, যারা তার দেশ মাতৃকার সম্মান রক্ষা করে, যুদ্ধ করে অপসংস্কৃতি, অন্যায়, অসাম্য এবং উপনিবেশের বিরুদ্ধে। আমাদের কবি সাহিত্যিক শিল্পীরা বারবার আমাদের এই বর্ণমালা দিয়ে অক্ষর বাহিনী তৈরি করেন এবং মানুষের হৃদয় জয় করেন। আজকে আমাদের সঙ্গে আছেন এরকম একজন বর্ণমালার কারিগর, অক্ষরের সৈনিক, গীতিকবি, অসংখ্য জনপ্রিয় গানের হার্টথ্রোব লেখক, আমাদের সকলের প্রিয় কবির বকুল। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আছি। খুব ভালো লাগছে আপনার সঙ্গে বসে, কারণ ছোটবেলা থেকে আপনার অনুষ্ঠান দেখতাম বিটিভিতে। এখন আপনার সঙ্গে আমি বসেছি, এটা আমার জন্য সৌভাগ্য। প্রথম আমি কবির বকুলের সঙ্গে বসছি। হয়তো এই সময়টাই স্রষ্টা প্রদত্ত সময়, এর আগে আর কখনো বসা হয়নি। ফেব্রুয়ারির বইমেলা চলছে, ফেব্রুয়ারি মাস। আপনি একজন বাংলা ভাষার অন্যতম প্রধান গীতিকবি। আমার ভাইয়ের রক্তের আঙন 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। একটা গান লিখে একজন মানুষ কিভাবে বদলে দিতে পারে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। গান সমাজের অন্যায়, অবিচার, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে গান একটা অস্ত্রের মতো আর কি, যে অস্ত্র দিয়ে আমরা একটা যুদ্ধ জয় করতে পারি। গান এমন একটা বিষয় যা দিয়ে আমরা আমাদের যে কোনো দুর্যোগে কিন্তু আমরা এই গান দিয়ে মোকাবেলা করি। সেটা হোক যে এই যারা বিপর্যস্ত তাদের জন্য অর্থ সহযোগিতার জন্য শিল্পীদের প্রয়োজন হয়, শিল্পীরা স্টেজে উঠে গান করেন এবং সেই গানের বিনিময়ে অর্থ সহায়তা তহবিলে আসে, সেটা দিয়ে আমাদের এই বিপর্যয়গুলো কেটে ওঠে। এবং গান দিয়ে আমরা 52-র এই ভাষাকে আমরা অর্জন করেছি। সেটা দিয়ে যেমন শুরু হয়েছে, তেমন আমরা একটা মুক্তিযুদ্ধ পেয়েছি। সেখানে আপনি যেমন প্রথম বলেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, তেমনি দেখেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধে অসংখ্য গান, সেটা জয় বাংলার জয় হোক কিংবা পূর্ব দিগন্তের সূর্য উঠেছে, একটি ফুলকে বাঁচাবো যুদ্ধ করি, নোঙ্গর তোলে তোলে, অসংখ্য গান। এই গানগুলো এটা আমাদের সারা জীবনের গান। যতদিন পৃথিবী থাকবে বাংলার আকাশ বাতাসে এই গানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আমাদেরকে বারবার মনে করিয়ে দিবে যে আমরা একটি স্বাধীন দেশ অর্জন করেছি। এই ধরনের সেই নজরুলের গান, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, শিকল পাড়া ছলমদেরই শিকল পাড়া ছল, এসব অপরাজেয় গান মানুষের হৃদয় জয় করে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। আপনি লেখেনও কবিতা, কিন্তু নিবদ্ধ হলেন শুধুমাত্র গান লেখায় খুব বেশি করে কেন? ছোটবেলায় ছড়া গান লিখতাম, তারপর কবিতা লিখতাম, আমার বইও বেরিয়েছে। আমি যখন মফস্বল শহরে ছিলাম, চাঁদপুর আমার বাড়ি, আমার সেখানে দুটো কবিতার বই বেরিয়েছে। প্রথমটি ছিল আমি বিদ্রোহী, তারপরটি ছিল চিৎকার। এবং সবগুলো কিন্তু আসলে সরকার বিরোধী। তখন তো আমরা স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আমরা কবিতা লিখছি। আমি তো 1989 সালে জাতীয় কবিতা উৎসবে এসে নিজের লেখা কবিতা আবৃত্তিও করেছি। সেই প্রতিবাদ মুখর ছিলাম কবিতায়, যেমন সরব ছিলাম। পাশাপাশি আমি গান করতাম, নিজের মফস্বলে নিজেই গান গাইতাম, নিজে গান সুর করতাম, লিখতাম। সেটা 21শে ফেব্রুয়ারি হোক, 16 ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, পহেলা বৈশাখ হোক, ওই বিশেষ দিবসগুলোতে নিজেই লিখে নিজেই সুর করে স্টেজে গাইতাম। মফস্বলে থাকলে আসলে বহুমাত্রিক প্রতিভা, সব কিছু করতে ইচ্ছে করে। আমার সায়নিক আবৃত্তি সংগঠন ছিল একটা, যেখান থেকে আমি আসলে জাতীয় কবিতা উৎসবে অংশগ্রহণ করেছিলাম। তো এগুলো করতে করতে নাটকও, মঞ্চ নাটক করেছি। তো গান তো লিখতাম যেহেতু শখের বসে। আসলে 1987 সালের শেষের দিকে আমি শিল্পী তপন চৌধুরীকে 13টি গান এনে দিই। তার সঙ্গে আমি খুব ভক্ত ছিলাম, পাশাপাশি আমাকে খুব আদর করতেন, গান দিয়েছিলাম। সেখান থেকে আসলে আমি শখ করে দিয়েছি। কোন গানটা ছিল?
আমি 13টা গান ওনাকে দিয়েছিলাম, উনি তখন সোলসে ছিলেন। তারপর উনি ওই গানগুলো থেকে ওনার সোলসে ব্যান্ডের সদস্যদের দিলেন এবং আমার প্রথম গান করলেন প্রয়াত আয়ুব বাচ্চু। কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে রেনি জিনি বেজেছে, আমাকেই ডেকে ডেকে রাত্রির নিশীথে ভালোবাসার আবিরে মেখেছে। হ্যাঁ, এরকম কথার প্রথম গানটি ছিল। সেকেন্ড গান করলেন নাসিম আলী খান, তিনিও সোলসে ছিলেন। পথে যেতে যেতে খুঁজেছি তোমায় আমি, হ্যাঁ ওই গানটি করলেন। তো এইভাবে আমার ওই 13টি গান, 2টো গান শুধু নির্বাচিত হলো। তো ওই 2টো গানই আমার আসলে তখন হয়ে গেল। হ্যাঁ, আমি যেখানে যেতাম বলতাম যে আমি গান লিখেছি, আমার এই 2টো গান বেরিয়েছে, ওই দেখি গান করতাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বে মাস্টার্স করছি। তো সবাই ইউনিভার্সিটিতে ক্লাস শেষে মল চত্বরে বা টিএসসিতে আড্ডা মারতে চলে যেত, আর আমি ক্লাস শেষে কিঞ্চিতে চড়ে বাসে চড়ে কাকরাইল চলে যেতাম। সেখানে সারগাম রেকর্ডিং স্টুডিও ছিল, স্টুডিও পাড়ায় গিয়ে বসে থাকতাম গানের ডায়েরি নিয়ে। শিল্পী গীতিকার যে আসতেন, সুরকার আসতেন, আমি গান দিতাম। সেভাবে আস্তে 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 একটা জগৎ তৈরি হয়। অনেকটা সময় আমাকে কষ্ট করতে হয়েছিল, প্রায় 1.5-2 বছর কষ্ট করার পর আমি 91 থেকে দেখা গেল যে সেই 89-তে আমার প্রথম গান বেরিয়েছে। তারপর 91 থেকে আমার এই অডিওতে আমার গান বের হওয়া শুরু হলো। একজন গীতিকারের গান লেখার যে সম্মানই পাওয়া যায়, তাদের তো জীবন ধারণ করা যায় না। একদম না। এটা আসলে তো পাশাপাশি আপনি কি করলেন? পাশাপাশি তো কিছু করতেই হয়, কারণ ওই যে আপনি বললেন যেটা, আমিও আপনার সঙ্গে একমত যে আসলে গান লিখে জীবন ধারণ করা সম্ভব নয়। যদিও একটা সময় আমি বাংলাদেশে আপনাদের দোয়ায় যে চলচ্চিত্রে আমি একচেটিয়া 80% গান আমি একাই লিখেছি। তো সেটা হয়তো আমার 1-2 জনের বেলায় হয়তো সম্ভব হয়েছিল যে হ্যাঁ, গান লিখেও জীবন ধারণ করা সম্ভব। একটা সময় আবার স্তীমিত হয়ে গেল, কাজ কমে গেল, সিনেমা কমে গেল, সংখ্যাও কমে গেল। কিন্তু আমি সেই আমার প্রথম থেকেই আমি 93 থেকে আমি আসলে লেখালেখির পাশাপাশি আমি ভোরের কাগজ, দৈনিক ভোরের কাগজে আমি ঢুকি। ভোরের কাগজ থেকে 98 থেকে প্রথম আলোতে আছি, চলছে। এখন প্রায় 5000 গান আপনার, 5000 উপরে গান। এই 5000 গান সবই অনেক বিখ্যাত শিল্পীরাই গিয়েছে। জি। এর তো কোনো স্বরলিপি নেই। না, স্বরলিপি নেই। তাহলে কি করে গানের সুরগুলো টিকে থাকবে? সেটা তো একটা প্রশ্ন আমার কাছেই বারবার আমাকে প্রশ্ন করে যে আমি আমার গানগুলোকে সংগ্রহ করিনি কেন। আমি গান করেছি, গান লিখেছি, স্টুডিওতে রেকর্ডিং হয়েছে, ছিঁড়ে ফেলে দিয়েছি, এটাই গিয়েছি। কারণ আমি কখনো শখের বসে গান লিখতে এসেছি, কিন্তু কখনো যে পেশাদার একজন গীতিকবি হয়ে যাব সেটা কিন্তু আমি কখনো ভাবিনি। তো যখন হয়ে গিয়েছি তখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি আমার গানের সংগ্রহ করার চেষ্টা করিনি। অদ্যাবধি কিন্তু আমার এই চেষ্টাটা নাই। আমি আমার কর্মব্যস্ততার কারণে আসলে সময় পাই না। আমাকে বিভিন্নজন সাজেশন দেন যে তুমি এখনও সময় আছে, করো। আমি চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি আমাকে দেওয়া হয়নি। তবে এখন ইউটিউবের কল্যাণে এখন অনেক গান খুঁজে পাওয়া যাচ্ছে। অনেক গান হয়তো পাচ্ছি না, কিন্তু তারপরেও অসংখ্য গান পাওয়া যাচ্ছে। আবার এর মধ্যে সমস্যা হলো কিছু কিছু গানে দেখি যে হয়তো আমার লেখা গান অন্য নামে চলে গেছে। এটা হয়েছে। আপনি যেমন আমার কবিতার কথা বলছিলেন, আমি কিন্তু কবিতার চর্চা ছেড়ে দিয়েছিলাম এক প্রকার, কিন্তু তারপরেও আমার চেষ্টা ছিল। আমি 2001-এ আমার একটা বই বেরিয়েছিল, যত ভুল কবির বকুল। আচ্ছা, দুই একটা কবিতার লাইন। আর ওইটা ছিল 2001-এ। আর 2022-এ আমার সর্বশেষ দ্বিতীয় জীবন আমার একটি কবিতার বই বেরিয়েছে। যত ভুল কবির বকুলের লিমারিক টাইপের ছিল, ছোট ছোট। হ্যাঁ, এটা মজার কবিতা সব কিছু। সন্দেহের এক ভূত চেপেছে তোমার কাঁধে, শাস্তি পাচ্ছি আমি বিনা অপরাধে। বা বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, অগন্তি প্রেম করেও তিনি বাহবা করিয়ে নিলেন, 2-1টা প্রেম করেই আমি হয়ে গেলাম ভিলেন। এই টাইপের মজার লিমারিক ছিল। একটা খাঁটি লিমারিক। এই যে প্রেমের কথা বলছেন রবীন্দ্রনাথের, আপনার জীবনে কি প্রেম এসছে? প্রেম তো না এলে তো একজন কবি তো বলতে সফল কবি বলা যায় না তাকে। সবার জীবনে প্রেম আসে, বিভিন্নভাবে প্রেম আসে। প্রেমটা কখনো স্থায়ী হয়, কখনো হয়তো ভালো লাগার মোহের মধ্যে দিয়ে চলে যায়, এরকম। আমার জীবনের প্রথম প্রেমটাই সেরকমই ছিল। হয়তো সেটা বিয়ে করেছেন না? আমি প্রেম করে বিয়ে করেছি। আমি জানি যে ভাবিও তো গান করে। তিনি আপনার গান তিনি করেন? আমার অধিকাংশ গানই তার গাওয়া, অধিকাংশ গানই আমার লেখা, এবং অনেক পপুলার গানও আছে। অনেকে জানে না যে আপনার স্ত্রী গান করেন নাকি? হ্যাঁ, এখন মোটামুটি জানে, এখন জানে। আর একটা ব্যাপার হলো যে যখন একই মাধ্যমে আছি, এটা একটা সুবিধাও বটে, কারণ আমি লিখছি, ও গাইছে। তো সেই জন্য তারপরে আমাদের পরিচিতিটা ওইভাবে তৈরি হয়ে গিয়েছে এক সময়, যে সবাই মোটামুটি চেনে। একজন গীতি কবি
তার গান যখন স্টেজে গাওয়া হচ্ছে অনেক সময় শিল্পীরাও সে নামগুলো বলে না, একদম বলে না। না বলার কারণে যে আপনি যে এত পরিশ্রম করে একটা গান রচনা করলেন, একটা সৃষ্টিশীল জিনিস, তার মূল্যায়নটাও হলো না, জনগণের মধ্যে হচ্ছে না। তো কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের দেশে তো কপিরাইট আইনটা তো এত শক্তিশালী এখনো হয়নি। আর যারা ধরেন না আমাদের গানগুলো কোনো একটা প্রয়োজনীয় সংস্থা গানগুলো কিনে নিচ্ছে, নিয়ে উনিই মালিক হয়ে গেলেন, উনি সব কিছুর মালিক। গীতিকার সুরকার পর্দার আড়ালের মানুষ, তারা আজকে হয়তো আমি বললাম যে না ভাই আমাকে যদি রয়্যালিটি না দেয় আমি লিখবো না, দেখা গেলো যে আমার জায়গায় জুনিয়র একজন এসে সে যে লিখে ফেললাম। তারপরে আমি মনে করি যে এটা একটা আসলে সঠিক একটা পথ হওয়া উচিত। আমরা পরবর্তী আলোচনায় যেতে চাই, তার আগে একটু বিরতিতে যাব। সেই প্রশ্নটা আপনার কাছে থাকবে যে আপনি যখন গান লেখেন তখন যে সুরটা আপনার মনে বাজে, সেই সুরটা কি কখনো যিনি মিউজিক করেন কিংবা যিনি সুর দেন তিনি অনুমোদন দিয়েছেন? এরকম হয়েছে কখনো? সেই কথাটা আমরা ফিরে এসে বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত গীতি কবি কবির বকুল। আমরা যাব বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আবার তার কাছে নতুন গল্প শুনব। সুধী দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের অন্যতম প্রধান গীতি কবি কবির বকুল। তার কাছে প্রশ্ন রেখেছিলাম যে তিনি যে সুরগুলো মনে ভাজেন গান লেখার সময়, সেই সুরটা কি কখনো মানে সুরকাররা অনুমোদন দিয়েছে যে তোমার এই সুরটাই ভালো, এটাই থাকুক? আমি যখন গানটা লিখছি, যেহেতু আমিও একসময় গান গাইতাম বা সুর করতাম, আমার ভেতরে একটা সুর কাজ করে, কিন্তু অধিকাংশ সময় দেখা গেছে যে সুরকারের কাছে আমি শুধু লিরিকটাই দিলাম, তিনি ওই সুরের ওই লিরিকটার উপরেই সুর করলেন, আমি এত গুনগুন করে বলার চেষ্টা করলাম বা মিটারটা বোঝার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, দেখা যায় যে সেটা হয় না। এই জন্য এখন অনেক সময় জেদ করে আমি নিজেই এখন যেটা করছি, এখন আমি নিজে আমার অধিকাংশ গান আমি নিজে সুর করছি। আচ্ছা, আপনার দেওয়া সুরের গান একটু 2-4টা লাইন শুনি। নদী আর মানুষের মাঝে নাই রে ব্যবধান, নদী আর মানুষের মাঝে নাই রে ব্যবধান, নদী ভাঙে নদী গড়ে, নদী ভাঙে নদী গড়ে, দুইজনই সমান, নদী আর মানুষের মাঝে নাই রে ব্যবধান, দুঃখ সুখের মাঝে মানুষ জোয়ার ভাটায় নদী, ওলট পালট হয় রে দুইজন, ঝড় ওঠে রে যদি, দুঃখ সুখের মাঝে মানুষ জোয়ার ভাটায় নদী, ওলট পালট হয় রে দুইজন, ঝড় ওঠে রে যদি, নদী মানুষ দুইজনেরই, নদী মানুষ দুইজনেরই আছে পিছু টান, নদী আর মানুষের মাঝে নাই রে ব্যবধান, স্বপ্ন বুকে বাড়ে মানুষ নদীর বুকে চর, মিথ্যে আশায় দুই দিনেরই সাজায় খেলা ঘর, স্বপ্ন বুকে বাড়ে মানুষ নদীর বুকে চর, মিথ্যে আশায় দুই দিনেরই সাজায় খেলা ঘর, কেউ জানে না কোথায় শুরু, কেউ জানে না কোথায় শুরু, কোথায় অবসান, নদী আর মানুষের মাঝে নাই রে ব্যবধান। বা দুর্দান্ত সুর, ফাটাফাটি। এখন আপনার গানগুলো এখন তরুণরা কেমন গাইছে? তরুণদের মধ্যে আসলে অনেক প্রতিভাবান আছে, তো আমি সবসময় এখন খুব দুঃখ করি তরুণদের জন্য, কারণ আগে এক সময় তো আমাদের মিডিয়াটা অনেক সমৃদ্ধ ছিল। আগে প্রথম আমরা অডিও ক্যাসেট পেয়েছিলাম, সেখান থেকে আমরা সিডি পেয়েছিলাম, একটা অডিও অ্যালবামের জন্য আমরা সারা মাস বসে থাকতাম, রোজার মাসে বের হতো, তারপর দেখা যেত ওই অ্যালবামের একটা গান হিট হলেই পুরো অ্যালবামে হিট। প্রচুর শিল্পী আমরা কিন্তু অডিও অ্যালবাম থেকেই জনপ্রিয় হয়েছে। তারপর সিডি এসছে, সিডির মধ্যেও একই ব্যাপার ঘটেছে। তারপর এক সময় দেখা গেল যে সিডি অডিও অ্যালবাম সব বন্ধ হয়ে গিয়েছে, চিপসের মধ্যে চলে গেছে গান।
একটা চিপসের মধ্যে 100-150 গান নিয়ে যাচ্ছে। সেই শিল্পীরা, নতুন শিল্পীরা যে উঠে আসবে তাদের এখন কোনো মঞ্চ নেই। সেই জন্য আমি এই টেলিভিশন মাধ্যমটাই আছে এখন, যারা নতুন শিল্পীকে তুলে আনতে পারেন। যেমন RTV বিভিন্ন আয়োজন করে, বাংলার গায়েন, ইয়াং স্টার করছে, এবং এখান থেকে কিন্তু অনেক শিল্পী উঠে আসছে। এবং এটাই কিন্তু আসলে শেষ একটা অধ্যায়, অবলম্বন, যেখান থেকে শিল্পীরা বেরিয়ে আসতে পারবেন। আপনার নাম বললে সবাই চেনে যে কবির বকুল গীতিকবি, সেটা আপনার সন্তানরা কিভাবে উদযাপন করে? তারা কি ফিল করে যে আমার বাবা একটু বড় গীতিকার, সবাই তাকে চেনে? ওরা তো খুব না, মাথা তো ঘামান, ওরা খুব প্রাউড ফিল করে। মাঝে মাঝে বলে, বাবা আজকে আমার কাজের ওখানে আসছে, তারপরে বলে যে এই তুমি কবির বকুলের মেয়ে না? তো ওরা অবশ্যই খুব প্রাউড ফিল করে। আমার একটা গান, কোনো গান খুব পপুলার হলে ওরা বলে, বাবা তোমার এই গানটা খুব ভালো হয়েছে। এই অ্যাপ্রিসিয়েশনটা পাই বাচ্চাদের কাছ থেকে, তখন খুব ভালো লাগে। নিশ্চয়ই ভালো লাগে, খুব ভালো লাগে। আপনার বাচ্চারা কেউ গান করে? হ্যাঁ, ওরা আমার দুমেই গান করে। ওরা এখানে শিল্পী হতে চায়। ওইটা আমরা কখনো আসলে, আমরা মা বাবা দুজনই কখনো কিন্তু বাচ্চাদেরকে বলিনি তোমাদের গান করতে হবে, গান নিয়ে বসো। ওরা নিজেদের থেকেই হয়তো জেনেটিক্যালি এসে যায়। তো আমার বড় মেয়েও একসময় গিটার শিখতে চাইলো, আমি দিলাম। তারপর ওদের ওয়ান পয়েন্ট মর্নিং দেখে ও ভালো ইংরেজি নাম্বার করছে। তারপরে খুব ভালো, আমার দুই মেয়ে ইংরেজি নাম্বার খুব ভালো করে। ওরা ওদের কয়েকটা কাভার সং করেছে, অলরেডি আছে ইউটিউবে। আমি আমার বড় মেয়ের জন্য একটা মৌলিক গান করেছিলাম, ওইটাও ইউটিউবে আছে। এখন পড়াশোনার জন্য, ব্যস্ততার জন্য পারে না, তারপরে ওরা চেষ্টা থাকে, করে। ওদের যখন ইচ্ছে হয় তখন গান করে। বাংলা গানের তো একটা বড় ধরনের ইতিহাস আছে, তাই না? অবশ্যই আছে। এবং আপনার কি মনে হয়, রবীন্দ্রনাথ এবং নজরুল যে গানগুলো লিখেছেন সেগুলো আপনার কেমন লাগে? আমি তো মনে করি যে সব গান তো রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছেন। আমরা তো টোকায়ের মতো আর কি, টুকিয়ে টুকিয়ে শব্দ নিয়ে টিয়ে গান লেখার চেষ্টা করি। উনি সব গান লিখে দিয়ে গেছেন। আর নজরুল ইসলামের গানগুলোকে আমার কাছে মনে হয় যে এই যে দাঁত ভাঙা কথাবার্তা দিয়ে যে উনি অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন, এইটা আসলে এটার কোনো তুলনা হয় না। আমরা সবসময় দেখেছি যে আলম খানের কাছে গেলে বলতো এন্ড্রু কিশোর এই গানটা করুক, মানে আলম খান ভাবতো যে আমি যে গান গাইবো এন্ড্রু কিশোরের গলায় সবচেয়ে ঠিক আছে, মনে হবে সেই গাচ্ছে। তো আপনার ক্ষেত্রে কি হয়েছে, কোনো আপনি কার কাছে গান দিলে বুঝতেন যে আপনি গাচ্ছেন? না, আপনি আলম ভাইয়ের কথা বলেছেন। প্রথম ছবিতে আমি যখন ওনার সঙ্গে কাজ করতে বসলাম, ওই ছবির সব গান আমি লিখলাম, কঠিন বাস্তব। এরপর থেকে উনি অন্য কোনো গীতিকবিকে আর ডাকেননি, উনি আমাকেই তার সমস্ত ছবির গানে আমাকে নিয়েছেন। আসলে আলম ভাইয়ের সুরের সঙ্গে মানে এন্ড্রুদার সঙ্গে কোথায় যেন একটা কেমিস্ট্রি আছে, চমৎকার কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিটা আসলে অনেকের সঙ্গে অনেকের হয়ে যায়। আপনার সঙ্গে কার কেমিস্ট্রি? আমি খুবই সৌভাগ্যবান, বাংলাদেশে আমার মতো সৌভাগ্যবান গীতিকবি আর দ্বিতীয় জন নেই। এই কারণে বললাম যে আমি প্রয়াত সত্য সাহা, সুবল দাস, আলম খান, আলাউদ্দিন আলী, আলী হোসেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদি খান, সবার সঙ্গে কাজ করার বিরল সৌভাগ্য আমার হয়েছে। আর আমার জেনারেশনে কারো এই উনাদের সান্নিধ্য পাননি। তো সবার কাছ থেকে আমি কিছু না কিছু অভিজ্ঞতা আমি পেয়েছি, এটা হয়েছে। আর কেমিস্ট্রি কথা যেটা বলছেন, আমি যখন যার সঙ্গে গান করেছি আমার দেখা যায় প্রথম গানটাই খুব পপুলার হয়ে গিয়েছে, মানে প্রথম গানটাই আমি কিন্তু পাস। সেটা আপনার সেই সিনিয়র থেকে শুরু করে এই প্রজন্মের যারা এখন গান করছে, একদম লেটেস্ট ইমরান মাহমুদুল, ওর সঙ্গে আমি গান করেছি। ওর সঙ্গে আমারও গান সুপারহিট গান, আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি একসঙ্গে। তো এরকম আমি শওকত আলী ইমন, আলী আকরাম শুভ, ইমন সাহা, হৃদয় খান, হাবিব ওয়াহিদ, আলম খান, যাদের কথা বললাম, আমার বিরল সৌভাগ্য হয়েছে সবার সঙ্গে কাজ করার। তো আমি এই জন্য আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করি। আপনার নিজের লেখা গান যখন আপনি সিনেমায় শুনছেন কিংবা কেউ গায়ক গাইছে এরকম কোনো বেদনার গান, আপনি নিজে কেঁদেছেন কখনো? আমরা যখন স্টুডিওতে গান রেকর্ডিং করার পর যখন গানটা আমরা বাজাই, অনেক সময় হয়েছে যে হ্যাঁ গানটা শুনে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে, কিন্তু গানটা তখন আমরা বলতাম যে এই গানটা ফিল্মে দারুণ হবে এবং খুব ভালো, কিন্তু ফিল্মে ছবি দেখতে গিয়ে পুরো মন খারাপ করে অর্ধেক ছবি দেখে বেরিয়ে গেছি। এত পিকচারেশন বাজে হয়েছে, ছবির গল্পের সঙ্গে কোথাও মিল নেই, এত ভালো একটা গান করে দিলাম, গানটা ওখানে মারা গেল। এরকম অনেক গান মৃত হয়ে গেছে। সেটা হয় সারা জীবন ধরে, অনেক 5000 গান, এর মধ্যে কোনো না কোনো গান কোনো সময় প্রায়ই মনের মধ্যে টোকা দিয়ে যায়। সেই গানটা একটু শুনতে শুনতে শেষ করব। আমার একটা গান আছে যেটা শিল্পী কুমার বিশ্বজিৎ গেয়েছেন এবং তিনি সুর করেছেন, স্বামী স্ত্রীর ওয়াদা ছবির গান। এবং এই গানের জন্য আমরা তিনজনই
মানে আর তিনজন না, জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সুরকার, গীতিকার, শিল্পী তিনজনই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। মানে কুমার বিশ্বই দুটো পুরস্কার পেয়েছেন, সুরকার হিসেবে পেয়েছেন, শিল্পী হিসেবে পেয়েছেন, আর আমি গীতিকবি হিসেবে পেয়েছিলাম। এই গানটা আমি করার চেষ্টা করছি। আমি তো শিল্পী না, চেষ্টা করি আর কি। গীতিকাররা কিন্তু শিল্পী না হলে গান লিখতে পারে না। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা, মাগো মা। দুর্দান্ত, অসাধারণ, খুব ভালো লাগলো। একজন গীতি কবি হিসাবে আপনার স্বপ্নের কথা শুনতে শুনতে শেষ করে দিই। আমার স্বপ্ন তো আসলে যেমন আমি বলি যে আমি চাওয়ার চেয়ে বেশি পেয়েছি। আমি এতটুকু ভাবিনি যে আমি যতটুকু পেয়েছি আমি এতটুকু আমার ভাবনায় ছিল না। এই জন্য আমি সবসময় বলি আমি চাওয়ার চেয়ে বেশি পেয়েছি। এখন একটাই বলি যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কিছু গান উপহার দিয়ে যেতে পারি, শেষ পর্যন্ত গান লিখেই যেতে চাই। অনেক ধন্যবাদ কবির বকুল। আপনি একজন নিরহংকার মানুষ। যত গান আপনার বিখ্যাত হয়েছে, আপনি যত বিখ্যাত হয়েছেন সেই তুলনায় আপনার প্রাপ্তিও অনেক, কিন্তু আপনি খুব বিনয়ী একজন মানুষ। সব সৃষ্টিশীল মানুষদের বিনয়ী হওয়া উচিত। জাতি হিসাবে সে শিক্ষা আমরা যেন পাই। আমাদের অক্ষরের গল্প অনুষ্ঠানে এসে আপনি আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আর টিভির পক্ষ থেকে, আমাদের অক্ষরের গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমাদের এই যে ২১-এর মাস, ভাষার মাস, এই সময়ে একজন গীতি কবি, কবির বকুলের মতো গীতি কবি, অক্ষর যার হৃদয়ে, বর্ণমালা যার চোখে, সুর যার কণ্ঠে প্রতিধ্বনিত হয় বাংলার আকাশে বাতাসে, আমাদের হৃদয়ে, সেই শিল্পীকে, সেই গীতি কবিকে পেয়ে আমরা খুব আনন্দিত। আপনারা নিশ্চয়ই তার গান শুনলেন, তার কণ্ঠেই গান শুনলেন, আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।